তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সন্ন্যাল বলে দেয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টাইটেল ভুলে গিয়ে বঙ্কিমদা বলে দেয়, মাতঙ্গিনীর টাইটেল ভুলে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দকে বলি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে বলি আমরা রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর রামকৃষ্ণ পরমানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমানন্দ পরমাংশ, রামকৃষ্ণ পরমাংশদেব। আমরা ঠাকুর রামকৃষ্ণকে বলি। মুখ দিয়ে কখনো কখনো একটা দুটো উচ্চারণ করতে গিয়ে স্পিডে বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলেও আমি সেটাকে সংশোধন করে নিই। আগেরটা আমি উইথড্র করে বলছি রামকৃষ্ণ পরমহংসদেব। বিজেপির ভুল ধরতে গিয়ে ঘেঁটে ঘ দিদি, আসলে পুরোটাই ঘেঁটে রয়েছেন। সেই জন্যে কী বলছি, কি বলতে যাচ্ছি, কি বলা হয়ে যাচ্ছে ঠিক নেই। পরে যখন বুঝতে পারছেন যে ভুল বলা হয়ে গেছে, তো তখন আবার ওটা মনে পড়ে গেছে যে এই রে যে ভুল বলেছি এক্ষুনি তো আবার ওটাকে নিয়ে বলা শুরু হয়ে যাবে, আবার সেটাকে সংশোধন করে নেওয়া, আবার সেটাও গর্বের সঙ্গে বলা আমি ভুলটা সংশোধন করে দিচ্ছি। আর রামকৃষ্ণ পরমহংসটা এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে মাংস বলছেন, মাংস। এত বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা নিয়ে এত কথা, একটু ঠিক করে বলুন না। যারা নন বেঙ্গলি আছেন তাদের উচ্চারণে ভুল হতে পারে, এবং উনি যে বললেন না যে আমি সংশোধন করে নিচ্ছি, যারা নন বেঙ্গলি আছেন তারাও যদি কখনো কিছু ভুল বলে ফেলেন তারাও কিন্তু সংশোধন করে নেন। এমনকি পার্লামেন্টে ওই যে বঙ্কিমদা যেটা বললেন, আমি নিজে দেখেছি, শুনেছি। প্রধানমন্ত্রী মানে যখন ওনাকে টোকা হলো বিষয়টা, উনি কিন্তু সংশোধন করে নিয়েছিলেন। কেউ ইচ্ছে করে কখনো ভুল বলেন না, বলতে চান না। নন বেঙ্গলি তারা বাংলার নাম, উচ্চারণ, পদবি এইসব নিয়ে একটু তারা গুলিয়ে যেতেই পারেন না। ওনাকে যদি গুজরাটের যারা কবি, সাহিত্যিক, মনীষী আছেন সবার নাম বলতে বলা হয়, উনি ঠিক করে বলতে পারবেন? কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব হয়? উনি বাঙালি হয়ে যদি এইসব ভুল বলেন, তাহলে নন বেঙ্গলি যারা আসেন তাদের ক্ষেত্রে টুকটাক ভুল হয়ে যেতেই পারে। কিন্তু সেটাকে নিয়ে উনি যেভাবে পলিটিক্স করার চেষ্টা করেন, এবং আজকেও করছিলেন, করতে গিয়ে নিজেই ফাঁপড়ে পড়ে গেছেন, নিজেই ভুল বলে ফেলেছেন। রামকৃষ্ণ পরমানন্দ বলে ফেলেছেন। এটা কখনো মুখ দিয়ে বের হয় একজন বাঙালি হিসেবে? অন্যদেরকে এত দোষারোপ করছেন, এত কথা বলছেন, আর নিজে এই রকম ভুলভাল বলছেন, পরে আবার সংশোধন করছেন। লজ্জার, এটা লজ্জার। আসলে দর্শক, যেটা আমি বলছিলাম যে উনি কার্যত এখন ঘেঁটে ঘ হয়ে গেছেন। দিনে 3টে করে প্রোগ্রাম করছেন, নিশ্চয়ই দেখছেন। উনি আবার ওনার ভাইও ওরকম 2-3টে করে করছেন। কিন্তু এই যে দিনে 3টে করে ওনারা প্রোগ্রাম করছেন, দেখবেন মুখে সেই অর্থে হাসি নেই। সারাক্ষণ যেন সেই মানে কেমন একটা ফুটছেন থেকেও কাতরাচ্ছেন বলা যেতে পারে। দেখবেন চোখে মুখে কোনো হাসি নেই, কোনো স্বস্তি নেই, যেন সারাক্ষণ মনে হচ্ছে হাই কী হবে, হাই কী হবে, হাই কী হবে, হাই কী হবে। জানি না বাড়িতেও পিসি ভাইপো মিলে বলছেন কি না একে অপরকে, হাই কী হবে, হাই কী হবে, তোর কী হবে, তোমার কী হবে, এরকম বলা হচ্ছে কিনা কে জানে। দেখবেন একটা বক্তব্যে, একটা জায়গাতেও, একটা ভাষণেতেও মানে যেখানে যাচ্ছেন কোনো স্বস্তি নেই, শুধু গলা বাজিয়ে চিৎকার, আর কিছু মানে কি অন্ধকার দেখছি কি করব, মানে সামনে পুরো অন্ধকার দেখলে একটা মানুষের যে ধরনের রিয়াকশান হওয়ার কথা, যে বাঁচার কোনো উপায় নেই, সব যাবে, ঠিক ওই টাইপের লাগছে। আর এটাই যেন কোথাও একটা ইঙ্গিত করছে দিদি আবার শেষ, দিদির জমানা শেষ। এটা প্রমাণ করছে, নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন, নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন যে আর হলো না। জোর করে মানুষকে একটু তাতিয়ে রাখার চেষ্টা করছেন, একটু উজ্জীবিত রাখার চেষ্টা করছেন, কিন্তু যারা নিচে বসে থাকেন তাদের মধ্যে সেই উদ্দীপনা থাকে না। জোর করে আনলে কি উদ্দীপনা থাকে? তারাও তো দেখছেন যে কি হচ্ছে রাজ্যটার। শুধু আসতে হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, বা সেই সমস্যায় ফেলবে বলা হচ্ছে, সেই জন্য তারা এসেছেন। ফলে স্বতঃস্ফূর্ততা থাকে কি?
নেই, উনি একাই চিৎকার করছেন। কখনো কখনো আবার এটাও বলেন একটু জোর করে বলুন মা বোনেরা, তখন আবার খানিকটা জোর বাড়ছে। এই হচ্ছে ওনার এই পলিটিক্যাল ক্যাম্পেইন। দিনে 3 বার করে এত ভাষণ, এত কিছু করছেন, কিন্তু কাজের কাজ সেই অর্থে হচ্ছে বলে মনে হচ্ছে না। অনেকভাবে বলে লোক আনলেও খুব বেশি লোকও যে সব জায়গায় হচ্ছে সেটাও কিন্তু না। ফলে এইসব দেখে হয়তো মাথা আরও গরম। আর এদিকে কমিশন যেভাবে খেলছে নিরপেক্ষ মানে সুষ্ঠু ভোটটা করানোর জন্যে, তাতে আরও মাথা গরম। আবার গরমের ওপরে আবার ওই গরম, একটা গরম কাণ্ড ঘটে গেছে মালদাতে। ভেবেছিলেন একরকমভাবে এটাকে আমরা ইস্যু বানিয়ে ফেলবো, কিন্তু না, এখন বাঁশ হয়ে গেছে, ফাঁদে পড়ে গেছেন। সুপ্রিম কোর্ট তীব্র সমালোচনা করেছে এখানকার আইন শৃঙ্খলা নিয়ে। এখন উনি বলছেন মান সম্মান সব চলে গেল, মান সম্মান সব চলে গেল, একটা জায়গার জন্য সব মান সম্মান চলে গেল বলে এখন যেটা করছেন, এখন পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। মানে ওই আর কি বাঁচার চেষ্টা। আজকে যেমন এই অ্যারেস্টের যে বিষয়টা, সেটার ব্যাপারে মানে ওই মালদাকাণ্ডে যে অ্যারেস্ট করা হয়েছে সেটার ব্যাপারে দর্শক দেখবেন কি বলেছেন উনি। অ্যারেস্ট করেছেন, তারও ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে এবং কীভাবে ঘোরানো হচ্ছে বিষয়টাকে একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন এত গোলমাল হয়ে যাচ্ছে। সব গোলমাল, সব গোলমাল। দেখুন দর্শক, ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। যেটা উনি এখনও দেখেন সিআইডি, যেটা ইলেকশন কমিশন দেখে না, সেটা সেই সিআইডি গ্রেপ্তার করেছে। মুম্বাই থেকে আবার কে এসেছিলেন? উনি যাকে ইঙ্গিত করছেন তিনি তো হচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি তো হায়দ্রাবাদে থাকেন, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, সব গুলিয়ে ফেলছেন। তবে এখানে ওইটা কিন্তু পরিষ্কার, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, কেউ বলবেন না ওই যে ওনাদের একজন ডিজিটাল যোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে না, যার চ্যানেলে সব বিরাট করে দেখানো হয়েছিল, যার চ্যানেলে ইনসাফ বাংলা বিরাট করে দেখানো হয়েছিল এবং তারও তো যোগ, তিনিও তো নাকি পালাচ্ছিলেন। তিনি যদি ইউটিউবার হতেন, সাংবাদিক হতেন, তো তিনি তার সঙ্গে তিনি এই মোফাক্কেরুলের সঙ্গে পালাচ্ছিলেন কেন? ফলে তারাও মানে এর মধ্যে তিনি হয়তো ছিলেন, সেই জন্য হয়তো পুলিশ গ্রেপ্তার করেছে। আমি দেখছিলাম এই গ্রেপ্তারের পরে কেউ বলছেন মানে বলেছেন যে ইনাকে মুক্তি দিতে হবে, কারণ এনাকে মানে উনি তো সাংবাদিক, ইউটিউবার, ওনাকে কেন গ্রেপ্তার করা হলো। আর তার একটা জায়গায় দেখছিলাম যে পুলিশ গ্রেপ্তার করেছে বলা হলেও পুলিশ তো কমিশন দেখছে, তার মানে কমিশন গ্রেপ্তার করেছে, তার মানে কেন্দ্র গ্রেপ্তার করেছে, তার মানে বিজেপি গ্রেপ্তার করেছে, মানে এইভাবে লিঙ্ক টানার চেষ্টা করছে। কিন্তু দিদিমণি নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে সিআইডি গ্রেপ্তার করেছে, সিআইডি কিন্তু কমিশন দেখে না, আমি এখনও দেখি। মানে এই ঘটনার ক্রেডিটটা, মানে ঘটনা বলতে এই অ্যারেস্টের ক্রেডিটটা উনি নিতে চাইছেন, কিন্তু এর মাধ্যমে উনি কিন্তু এই কথাটা বলে রাখলেন যাদেরকে ধরা হচ্ছে তারা দোষী। কিন্তু আমার একটাই প্রশ্ন এখন থেকে, পরে না আবার পাল্টি খেয়ে যান? মানে যে অ্যাকশান যাদেরকে ধরেছেন আপনি মানে আপনি এখনও যেটাকে দেখছেন সিআইডি অ্যারেস্ট করেছে, আপনারাই এতজনকে অ্যারেস্ট করেছেন, পরে আবার পাল্টি খাবেন না যে কেন এনআইএ এতজনের বিরুদ্ধে এরকম অ্যাকশান নিল, পাল্টি খাবেন না। বা যারা এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কমিশন অ্যারেস্ট করছে, কমিশন অ্যারেস্ট করে ছাড়তে হবে বলে যারা আওয়াজ তুলছেন, তারাও শুনে রাখুন দিদিমণি নিজে কি বলছেন। উনি যেটা এখনও দেখছেন সিআইডি গ্রেপ্তার করেছে এবং সিআইডিকে ধন্যবাদও জানিয়েছেন, আমি দেখছিলাম। কিন্তু প্রশ্ন, এত ধন্যবাদ এত কিছু কিসের জন্যে? এই জন্যে কারণ যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অন্য একটা দলের লিঙ্ক করে দেওয়া যাচ্ছে, যে ওই যে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম মূল চক্রী যেটা বলা হচ্ছে, তিনি কিনা মিম দলের।
যেহেতু মিম দলের একটা কানেকশন খুঁজে পাওয়া গেছে যে উনি একুশের ভোটে মিমের প্রার্থী হয়েছিলেন, ব্যাস মিম করেছে, এবার আমার সিআইডি করেছে, আমার পুলিশ করেছে, আমাদের লোক কেউ নেই, সুতরাং আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের লোক কেউ নেই, কিন্তু আমাদের পুলিশ দেখো কালপিটকে ধরে ফেলেছে, এনআইএ আসবে, সেটা পরে কখন কি করবে তার আগেই আমাদের পুলিশ কাজ করেছে, সিআইডি কাজ করেছে, সুতরাং আমরা দাঙ্গা বিরোধী বা অশান্তি বিরোধী, এটাকে জাস্ট জাহির করার চেষ্টা হচ্ছে। আর যে ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে যে সবটাই তো শাসকের ইন্ধনে, শাসকের উস্কানিতে, নেত্রীর উস্কানিতে তো এত সব হচ্ছে, এই অংশের মানুষ তো এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। যখন এইসব বলা হচ্ছে সেটাকে জাস্ট ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে, দেখো আমরা অশান্তি চাই না, দেখো আমাদের লোক নেই, দেখো আমার পুলিশ যাকে আমি এখনও দেখি, দেখো তাকে গ্রেপ্তার করে ফেলেছে, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, তাকে গ্রেপ্তার করে ফেলেছে। তারপরে আমি তো এইসবের পক্ষে না, আমি এইসবের বিরুদ্ধে। এটাকে জাস্ট সাফাই দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যেহেতু গোটা দেশ জুড়ে এই কাণ্ডের একটা তীব্র তীব্র সমালোচনা শুরু হয়েছে। কিন্তু দর্শক, মোফাক্কেরুল ইসলাম, তুমি কার? আপনি কার? 21-এর ভোটে আপনি প্রার্থী হয়েছিলেন, সে তো ঠিক আছে, বা দিদিমণির উদ্দেশ্যে বলছি যে নামটা গুলিয়ে ফেলছি, মোফাক্কেরুল ইসলাম, হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি কার? দেখুন, টিকিট তো ভোটের সময় অনেকেই অনেক দলের টিকিট নিয়ে নেন। এই যে এখনই দেখবেন তৃণমূল কংগ্রেসের যারা টিকিট পাননি এবার, তারা কেউ কেউ আইএসএফের টিকিট নিয়ে নিয়েছেন, কেউ হয়তো হুমায়ুন কবিরের টিকিট নিয়েছেন, কেউ আরও অন্য দলের টিকিট নিচ্ছেন ভোটের সময়। আবার দেখবেন বিজেপির টিকিট একজন কংগ্রেস থেকে আসা লোক, তিনিও টিকিট পেয়েছেন। টিকিট তো ভোটের সময় অনেকেই অনেকভাবে নিয়ে নেন, এমনকি টিএমসিতেও দেখবেন অন্য দল থেকে আসা লোকজনদেরকে টিকিট দেওয়া হয়েছে। তো সুতরাং ভোটের সময় টিকিট তো অনেক সময় অনেকেই পেয়ে যান, কিন্তু টিকিট পাওয়া ওই সময়ের জন্যে আর দলটা পুরোপুরি করা, দলের সঙ্গে যুক্ত থাকা, দুটো কি এক জিনিস? 21-এর ভোটে হতে পারে মিমের প্রার্থী হয়েছিলেন এই মোফাক্কেরুল ইসলাম, কিন্তু তার আগে পরে কোথায় ছিলেন? এমনকি এটাও দেখেছিলাম, যারা 21-এর ভোটের সময় মিম দলটা করছিলেন, যখন রেজাল্ট আউট হয়ে গেল, তারপরে মিমের বহু লোককে দেখলাম তৃণমূল কংগ্রেসে জয়েন করে যেতে। এমনকি আমার খুব মনে পড়ছে তৃণমূল ভবন কলকাতায়, সেখানে জয়েন করানো হয়েছিল। ফলে কে একবার কখন ভোটে দাঁড়িয়েছিলেন সেটাকে দিয়ে ট্যাগ করে সব দায়িত্ব খালাস করে দিয়ে ব্যবস্থা নিচ্ছি দেখিয়ে দিয়ে আমি দিদিগিরি করব, আমি সেটা তো হতে পারে না, সব তো এরকম চেপে যাওয়া যায় না। আমি দর্শক একটা ছবি দেখাবো পুরনো, এই যে মোফাক্কেরুল ইসলাম উনি কার, কোন দলের, তার কয়েকটা প্রমাণ আমি দর্শক কয়েকটা ছবি দেখাবো যেগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে। দেখতে পাচ্ছেন ইয়াং বয়সের ছবি, মানে আগের ছবি, মমতা ব্যানার্জি মঞ্চে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর হয়ে প্রচারে আছেন, ঘুরছেন মোফাক্কেরুল ইসলাম। মমতা ব্যানার্জি দেখুন স্টেজের একটা দিকে মোফাক্কেরুল ইসলাম, লাল মার্ক। দেখুন কল্যাণ ব্যানার্জি, মোফাক্কেরুল ইসলাম। এবার কি বলবেন দিদি? এখনও যে কাণ্ডটা ঘটেছে, এই সময়ে যে টিএমসির সঙ্গে যোগটা নেই, সেটাই বা কী করে বলবেন? আমি দেখছিলাম ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বলেছেন ওর যেখানে বাড়ি ইটাহার, সেখানকার নেতাই তো এখন দলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুর যে সেল, তার তো বড় দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগ আছে বলে আমি দেখছিলাম এটা বলা হচ্ছিল। ফলে এই যে পাশ কাটিয়ে চলে যাওয়া, একটা এরকম হয়েছে, আর কোনো দায়িত্ব নেবো না, পাশ কাটিয়ে চলে যাব, অন্য একটা লিঙ্ক জুড়ে দিয়ে দোষারোপ করে বেরিয়ে যাব, এটা করলে কি হয়? ইতিহাস, ডকুমেন্ট, ছবি, পারবেন সব কিছুকে অস্বীকার করতে, পারবেন সব কিছুকে ডিলিট করে দিতে পারবেন না। সেই জন্য এখন এই সব ছবি আবার ভেসে উঠছে এবং সেই লিঙ্ক করিয়ে দিচ্ছে যে ঘটনা ঘটেছে সবই টিএমসি অর্থাৎ শাসকের ইন্ধনে। আর শাসকের নেত্রী হিসেবে উনি তো রোজ উস্কানি দিয়ে চলেছেন, ফলে সেই উস্কানিতে যে এইরকম ঘটনা ঘটতেই পারে, এটা তো অবিশ্বাসের কিছু না। উনি তো উস্কেছেন বরাবর, উনি তো লোকজনদেরকে নামানোর চেষ্টা করেছেন বরাবর, মানুষকে বিপদে ফেলে তাদেরকে ফের রাস্তায় নামিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন। যখন বড় অশান্তি হয়ে গেছে, এখন বলছেন কেন জাজেদের কাছে গেলেন, কেন এসব করলেন, আর বলে এখন রং খোঁজা হচ্ছে যে মানুষটি তার পলিটিক্যাল রং কোথায়, অন্য দলের কখন ঢুকেছে, অন্য দলের রংটা শুধু সেটাকে ক্যাচ করো, বাকিগুলোকে সব ধামাচাপা দিয়ে দাও, চেপে দাও। এই করে ওনারা এখন এটা নিয়ে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু যে অতীতের যে রিলেশন, যে লিঙ্ক দীর্ঘদিনের, সেটা প্রমাণ করছে টিএমসির সঙ্গে লিঙ্ক এই মোফাক্কেরুল ইসলামের।
এবার দর্শক আমি দেখছি আর একটা পোস্ট অমিত মালব্য করেছেন, একটা ভিডিও দিয়ে একটা পোস্ট করেছেন। সাবিনা ইয়াসমিন টিএমসির প্রার্থী হয়েছেন, মন্ত্রীও তো আছেন বা ছিলেন জানেন আপনারা। যেটা বলা হচ্ছে যে ইনিও তো ওখানে ওই এলাকাতে কিছুক্ষণ আগে ঘটনার মানে কয়েক ঘন্টা আগে বা কি উনিও তো এরকম প্রোগ্রাম করেছেন, উনিও তো এই ধরনের কথা বলে চলেছেন। ফলে যে ঘটনা ঘটেছে জাজদেরকে মানে বিচারকদেরকে আটকে দেওয়া এটা একটা পার্ট, মানে ও একটা সময়, কিন্তু তার আগে সকাল থেকেই তো এইসব চলছে এবং সেখানে টিএমসির লোকেরা তো লাগাতার প্রোগ্রাম করে যাচ্ছেন। ফলে যেটা হলো শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি সবটাই হচ্ছে টিএমসির উস্কানিতে। তারাই প্রথম থেকে লোকজনদেরকে জড়ো করে ডেকে ডেকে এনে এই রকম অবস্থান, অবরোধ, স্লোগানিং এইসব করা হয়েছে যাতে আরও অনেকে পা দিয়েছেন, উস্কানিতে পা দিয়েছেন। তো এই কাজ তো সাবিনা ইয়াসমিনরা করেছেন। আমি দেখছিলাম দর্শক ওই ভিডিওটা দিয়ে যে ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাতে পারলে হয়তো ভালো হতো। আচ্ছা, এখন আর আমি সময় পাবো না, লাইভ মানে আমার এর থেকে বের করতে হবে। যাই হোক, মানে দেখতে পাচ্ছ আমরা দেখবেন এক্সট্যান্ডেলে রয়েছে, তো মানে এখানে কীরকম স্লোগান দেওয়া হচ্ছে দেখবেন। তো তার মানে তো সব তো সেই টিএমসির কানেকশান, ওনারাই তো শুরু করেছেন। তো একটা দল, একটা শাসক দল যদি এরকম করে, অবরোধ করে এই সব বিষয়কে সামনে রেখে, তো তখন তো যারা সাধারণ মানুষ আছেন তারাও তো অনেক হয়তো সত্যিই জেনুইন ভোটার, তাদের নাম বাদ গেছে, যদিও বাদ গেছে এই টিএমসির জন্যে, তো তারা তো এবার ওই এতে পা দিয়েছেন, দিয়ে এরকম হয়েছে। তার মানে টিএমসির লোক কিছু, মানে টিএমসির ডিরেক্টলি নামধারী কিছু লোক, কিছু ওই রকম ভিতরে কানেকশান রেখে দেওয়া কিছু লোক, তারা এইসব লিড করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আর তার জেরে একটা এইরকম বড় অশান্তি হয়ে গেছে। আর যেই অশান্তি হয়ে গেছে তেমনি এখন দিদিমণি বলছেন ওর সঙ্গে আমাদের তো কোনো যোগ নেই, আমরা তো কিছু করিনি, এটা আমাদের কোনো ব্যাপার না, এ তো মিমের ব্যাপার, এ তো আইএসএফের ব্যাপার, এ তো বিজেপির ব্যাপার, এ তো কংগ্রেসের ব্যাপার, সব জুড়ে দিচ্ছেন, দিয়ে নিজেকে খালাস করে বেরিয়ে চলে যাচ্ছেন। তাহলে এত এইরকম করলে কি বাঁচা যায় নাকি? ডকুমেন্ট কি এতটা উড়িয়ে দেওয়া যায়? তো যাই হোক, অনেক কিছুকে সাজিয়ে গুছিয়ে উনি করতে যাচ্ছেন, সাফাই দিতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, আর সেই সব বলতে গিয়েই সব গুলিয়ে যাচ্ছে। কিভাবে বিজেপিকে ডাকবো, কিভাবে বিজেপিকে ছোট করব, কোন দিক দিয়ে বিজেপিকে বাংলা বিরোধী বলবো, বাংলার সংস্কৃতি বিরোধী বলবো, বা এইগুলোকে কী করে ধামাচাপা দিয়ে ওদিকে ডাইভার্ট করব, তো এইসব করতে গিয়ে এখন উনি ওই সব মনীষী সাহিত্যের এসব কথা বলতে যাচ্ছেন, বলতে গিয়ে নিজেই ঘেটে ঘা হয়ে যাচ্ছে। মাথা ঠিক নেই তো, নিজেই ঘেটে ঘা হয়ে যাচ্ছেন। বলতে গিয়ে রামকৃষ্ণ পরমানন্দ বলে দিয়ে বসে আছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।